কোনো ধরনের প্রিপারেশন নাই, কিন্তু করোনার এত বড় একটা মোকাবেলা যেটা বাংলাদেশ করতেছে, হুম হুম। আর সিফাত যেটা করলো আসলে খুব ভালো একটা কাজ করছে। সেটাই, মানে আমার কাছে খুব ভালো লাগছে, ওর আইডিয়াটা আমার কাছে বেশি ভালো লাগছে সত্যি কথা যেটা, মানে হচ্ছে একদম হুম ইউনিক আইডিয়া, যেটা হচ্ছে মানে কি বলে এটাকে, যে কেউ দেখলে তার ভিতরে লাগবে আসলে বিষয়টা। হুম। আর পেজের নামটাও খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর পেজের নামটাও খুব মানুষের ভালো। আগ্রহটা আসলে মানে এই চারার প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি। হ্যাঁ কিন্তু, হয়তো হাতে গোনা কয়েকজন অবশ্য হ্যাঁ মানে কিন্তু আপনার চারা না অতটা যাওয়ার ইয়ে করে। কারণে, না যাওয়ার কারণে আপনার হচ্ছে এটা কেনা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এক্স্যাক্টলি একটা বিষয় যে আমি চাই যে আমার বাসায় ওই চারাটা চলে আসুক, কিন্তু হ্যাঁ, আমি ওই সময় করে যাইতে পারতেছি না। আপনার ফুল কে না ভালোবাসে, ফুল সবাই ভালোবাসে, ফুলের একটা ফুলের গাছের হ্যাঁ হ্যাঁ ছবি সবাই চায় তার বাসার মধ্যে থাকুক। হ্যাঁ, ফুল হ্যাঁ। সৌন্দর্য, কিন্তু হচ্ছে এটা আপনি দেখেন সামনে অনলাইন বিজনেসটা এমন ভাবেই হবে যে অনলাইন বিজনেস যার না থাকবে সে আসলে তার ব্যবসা করে করতে পারবে না। আর সে যে নার্সারি যে যে বিজনেসটা করবে, তার নার্সারি করতে কিন্তু তার চারা চারা লাগতেছে না, তার চারা লাগাইতে হচ্ছে না, হুম। চারার পরিচর্যা করতে হচ্ছে না, জাস্ট নার্সারি থেকে সে এটা এনে ডেলিভারি দিয়ে দিবে জাস্ট। আমিনুল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর ভাই বলেন। ভাই আমার কোশ্চেন হচ্ছে, আপনি তো মার্কেটিং অনেক কিছু জানেন বা বুঝেন, জি। ভাই আপনি কি কোনো বিজনেস করেন মার্কেটিং এ? হ্যাঁ, আমরা ফানেল নিয়ে কাজ করি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করি, যেখানে হচ্ছে তোমাদের আমেরিকার যে ওয়েবসাইট আছে অ্যামাজন, হ্যাঁ, জি। অ্যামাজনের যে প্রোডাক্ট তোমরা কিনো অনলাইন থেকে, এগুলো তো আমরা মার্কেটিং করে কাজ করি। ও আচ্ছা। আর তারপরে আরেকটা ছোট মার্কেটিং এর নলেজ বলি, সেটা হচ্ছে যে তোমরা সবাই আমার সাথে কিভাবে কানেক্টেড হইলা বলো। কিভাবে কানেক্ট হয়েছি ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদেরকে কিভাবে আমি নিয়ে আসলাম তোমাদের এই প্রোগ্রামে, আমার এই প্রোগ্রামে তোমাদেরকে কিভাবে নিয়ে আসলাম বলো। ও আচ্ছা। না, আমি রেফারেন্স বাই রেফারেন্স আসছি ভাই, আমি এটা সঠিক জানি না তাহলে। তোমার ভাই কিভাবে পাইছে আমারে বলো। দিস ইজ এ মার্কেটিং, ওকে। ও আচ্ছা। তারপর হচ্ছে ধরো আমার তো হচ্ছে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, তো সামনে আমি যদি বিজনেস করতে চাই, ট্রেনিং করাইতে চাই, স্টুডেন্টদেরকে টার্গেট করে কাজ করতে চাই, সো আমার আসলে ফেসবুক মার্কেটিং ছাড়া বা ইউটিউবে মার্কেটিং ছাড়া ইট ইজ নট পসিবল। এটা আমার ওই ধরনের প্রফিটেবল হবে না। বুঝতে পারছেন আচ্ছা। বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমরা দেখেন একটা ইয়ে দিছি, সেটা হচ্ছে অনেক শব্দ হচ্ছে, আমি অফ করে দিতেছি। দেখেন, কোনো কিছু করার আগে আমরা হচ্ছে চেকলিস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ চেকলিস্ট একটা বিষয়, সেটা হচ্ছে আরিফ বা নিজাম ভাই একটা দোকান থেকে একটা বিয়ে বাজারের জন্য একটা দোকানে গেল। দোকানে যাওয়ার পর সেখান থেকে উনি 20,000 টাকার প্রোডাক্ট পারচেস করছে। 20,000 টাকার প্রোডাক্ট পারচেস কইরা উনি অনেক খুচরা এখানে হচ্ছে মানে অনেক খুচরা মানে মালপত্র আছে, তো যেটা উনি নিয়ে আসার সময়, তো উনি কি ডিসিশন নিবে যে আমার এই প্রোডাক্টগুলা যা আমি পারচেস করছি এবং যেই টাকা পেমেন্ট দিছি সেই প্রোডাক্টগুলো আমি 100% বুঝে পাইছি, এটার জন্য আসলে কি পদক্ষেপ নিবে নিজাম ভাই একটু বলেন। কি পদক্ষেপ নেবেন আপনি? 20,000 টাকার হচ্ছে একটা প্রোডাক্ট, 20,000 টাকার খুচরা প্রোডাক্ট, প্রচুর খুচরা প্রোডাক্ট আপনি একটা দোকান থেকে পারচেস করছেন, দেন হচ্ছে সেটা বাসায় নিয়ে আসবেন, তো দোকান থেকে বের হওয়ার আগে আপনি সেই সময় কি করবেন আসলে? সবার আগে দেখবো যে আমি বাসা থেকে আজকাল যে কারণে বের হয়েছিলাম, যে যেগুলো নিয়ে যাওয়ার জন্য ওই লিস্টটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ এই লিস্ট অনুসারে আমার কোয়ান্টিটি মানে যেটা আমি নেওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ ওই অনুসারে মানে কোয়ান্টিটি এটা ঠিক আছে কিনা হ্যাঁ, সেটা একটা বিষয়। যে এক্স্যাক্টলি আমি তো পারচেস করেই ফেলছি অলরেডি, হ্যাঁ বা হ্যাঁ যতটুকু দরকার ছিল ততটুকু পারচেস করছি, হুম, দোকানে অতটুকু ছিল, তো দোকানদার ওইভাবে আমার দিছে কিনা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। দোকানদার আপনাকে যে চালানটা দিবে অথবা আপনাকে যে মেমোটা দিবে, সেই মেমোর মধ্যে আপনার টাকা সহ 20,000 টাকা উল্লেখ করা আছে যে এই বাবদে আপনার খরচ হয়েছে। এখন আপনি যখন সেটাকে প্যাকিং করবেন, ফাইনালি রিক্সায় উঠাবেন বা বাসায় নিয়ে আসবেন, আপনি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে এইটা এত কেজি, হ্যাঁ ওঠাও, ওকে, তারপরে এইটা হ্যাঁ পাইছি, হ্যাঁ ওকে, তারপর ঠিক চিহ্ন। মানে এই ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা সবাই আমি কি বুঝাতে চাচ্ছি? মানে আপনি অনেকগুলো জিনিস নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে চেক লিস্ট নিয়ে কাজ করতে হবে, আর আপনি এই যে টিক চিহ্ন দিয়ে কাজ করতেছেন, এটাই হচ্ছে চেক লিস্ট। আমি কি বুঝাতে পারলাম? জি। জি ভাইয়া। আর চেক লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট।
সো হচ্ছে আমরা আমি চেকলিস্ট নিয়ে একটু স্টাডি করছি। তো এখান থেকে ইন্টারন্যাশনালি অনেকে সাপোর্ট করে যে হচ্ছে আপনি যখন ফেসবুকের পেজ করবেন, যেমন এখন হচ্ছে সিফাত যখন একটা পেজ ওপেন করছে, সেই ওপেন করার সময় সে কিন্তু আসলে এখনো বুঝতেছে না যে আসলে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমার আরো কি কি ইনফরমেশন দেওয়া উচিত, বা হচ্ছে কিভাবে দেওয়া উচিত, ইংলিশে একটা আর্টিকেল বা স্টোরিটা কিভাবে দিব, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের সাথে কিভাবে কানেক্ট করবো। সো সব কিছু মিলে আপনার হচ্ছে একটু চেকলিস্টের বিষয় আছে। এখন সে জানেই না যে কোন পয়েন্টগুলো আসলে তার দেখতে হবে। তো আপনি কিন্তু চাইলে এই চেকলিস্টের মাধ্যমে যে আপনার এই বিষয়গুলো কমপ্লিট করছেন কিনা সেই বিষয়টা আপনি করতে পারেন। তো প্রাইমারিলি আমি যদি চেকলিস্টের কথা বলি, তাহলে আমি 2-3টা প্রাইমারি আগে চেকলিস্ট লিখে বুঝাচ্ছি, দেন হচ্ছে আপনি আলাদা করে আরো বড় যেই চেকলিস্টের আছে ওই বিষয়গুলো দেখবেন। আমি দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা কিন্তু এখনো ডিজিটাল মার্কেটিং এ ওইভাবে এখনো শুরু করতে পারিনি, কারণ হচ্ছে এখানে আমরা বেসিক জিনিসগুলো আমরা শিখতেছি এখনো। কারণ আমি বলি শুধু চ্যাটবোট মানে হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারের যে চ্যাটবোটটা, আমি গত ক্লাসে আমি আলোচনা করছি চ্যাটবোট নিয়ে। তো এই চ্যাটবোট নিয়ে যদি আমি প্র্যাকটিক্যালি চ্যাটবোট ইন্টিগ্রেশনটা দেখাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রায় 5টা 6টার উপরে ক্লাস নিতে হবে, বা যদি আরও ডিপ দেখাই তা 10টার মতো ক্লাস নিতে হবে শুধু চ্যাটবোটের উপরে। হ্যাঁ, তো এটা অনেক লম্বা বিষয়। তো আমরা 10টা ক্লাস শুধু চ্যাটবোট দিয়ে যদি শেষ করে দিই তাহলে হবে না, ওইটা আমরা আলাদাভাবে শিখবো আবার। ফার্স্ট একবার বেসিক যে জিনিসটা আপনাকে শিখতে হবে ফেসবুকের চেকলিস্টের জন্য, সেটা হচ্ছে ফেসবুকের পেজ চেকলিস্ট হবে। এটা শুধু চেকলিস্ট না। আপনি বিফোরও করতে পারেন, আফটারও করতে পারেন। সেটা হচ্ছে আপনারা কি দেখতেছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আমার আপাতত 7টা মনে পড়তেছে প্রাইমারিলি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনারা দেখেন প্রথমেই না আপনাকে তুমি যেটা টাইপ রোলন ভাই, হ্যাঁ রোলন ভাই, ভাই আপনি যেটা তৈরি করছেন ওইটা হয়তো দেখতেছি না, আমরা দেখতেছি শুধু এসে আপনি ওই নেটে যে ইয়ে করছেন চেকলিস্টের যে সার্চ ও করছিলেন আচ্ছা আচ্ছা গুগল আচ্ছা ক্রোম আচ্ছা ওই। বলবেন বলবেন আমাকে এই জিনিসটা, আমি টাইপ করতেছিলাম তো। আচ্ছা, এখন দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডের এটা। হ্যাঁ আসছে। আচ্ছা, বেসিক্যালি আপনি এখানে আর অনেক কিছু আছে। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কানেকশন আছে।
আচ্ছা দেখেন সবাই, ফেসবুকের যে পেজ, এখানে অনেকগুলা বিষয় আছে, অনেক বিষয়, মানে ফেসবুকের একটা পেজের ভিতরে মানে এত কিছু আছে যেটা আসলে মানে আমি এই ছোট একটা ক্লাসে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না আমি। তো যাই হোক, এখানে কি স্টোরিরও একটা বিষয় আছে। আমার হচ্ছে দেখেন, প্রথমে হইলো আপনার কভার ফটো উইথ সেভ জোন। আচ্ছা, সেভ জোন বিষয়টা আমি একটু বুঝাইতেছি পরে। আজকের ক্লাসের মডিউলগুলো হচ্ছে মানে আজকের ক্লাসে আমরা ফেসবুকের যে পেজের যেই আপনার চেকলিস্টটা এটা নিয়ে একটু বেশ আলোচনা করব। কারণ আপনি যখন বিজনেস স্টার্ট করতে যাবেন তখন হচ্ছে আপনার প্রথমেই লাগবে একটা ফেসবুক পেজ, তারপরে হচ্ছে আপনার একটা ফেসবুক গ্রুপ, তারপরে ওই পেজটাকে কিভাবে ডেভেলপ করবেন এটা হচ্ছে বিষয়। তারপর আমি একটু ধারণা নিয়ে দিতে চাইতেছি। কভার ফটো উইথ সেভ জোন, প্রোফাইল পিকচার উইথ রাউন্ড সার্কেল, তারপরে হচ্ছে ব্র্যান্ড লোগো, আপনার প্রতিষ্ঠানের লোগো লাগবে, গুগল ম্যাপ অর্থাৎ আপনার যে লোকেশনটা, যেমন সিফাতের হচ্ছে যে লোকেশনটা এখন কোন জায়গায় আছে, আমি যদি তার পেজে দেখি, আমি গতকালকে দেখছিলাম যে ওর বাসাটা বা হচ্ছে লোকেশনটা কোথায়, আমি কিন্তু সেটা দেখতে পারি না। যদি এইটা আমার থাকতো তাহলে আমার যেটা লাভ হইতো সেটা হচ্ছে এক্স্যাক্টলি সে আসলে কোন জায়গায় থেকে এই সার্ভিসটা দিচ্ছে, প্রোভাইড করতেছে, এটা আমি ইজিলি বুঝতে পারতাম। কিন্তু সেটা না থাকার কারণে আমি সেটা বুঝতে পারিনি। এখন এই গুগল ম্যাপে এখানে তার ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তাকে ভালোভাবে চিনবে, সেটার জন্য একটা ইমেল অ্যাড্রেস তো অবশ্যই হইলে ভালো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। তারপর হচ্ছে চ্যাটবোর্ড ওয়েলকাম মেসেজ, মানে হচ্ছে আপনি যদি, এগুলো হচ্ছে প্রাইমারি চেকলিস্ট, অ্যাডভান্স চেকলিস্টে আমি পরে যাব। ফেসবুক পেজ, আমি এখানে লিখে দিই প্রাইমারি চেকলিস্ট। তারপর হচ্ছে আপনার চ্যাটবোট ওয়েলকাম মেসেজ। চ্যাটবোট ওয়েলকাম মেসেজ বলতে এই বুঝায় যে রাতে 2টা বাজে যদি আপনাকে মেসেজ দেয়, ওটা আপনার ওই চ্যাটবোট না, আমি যেই চ্যাটবোট ইন্টিগ্রেশনের কথা বলছি সেই চ্যাটবোট না, এটা হচ্ছে আপনার মেসেঞ্জারের অটোমেটিক একটা ডিফল্ট একটা সিস্টেম আছে আপনার ফেসবুকের পেজের মধ্যেই, যেটার ভিতরে আপনি হচ্ছে এই চ্যাটবোট ওয়েলকাম মেসেজের মধ্যে দিয়ে দিতে পারবেন যে আমরা এখন অ্যাভেলেবল না, আপনি অনুগ্রহপূর্বক কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে হচ্ছে ফোন করুন অথবা এই নাম্বারে আপনি ইমেল করুন। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কানেকশন। আপনার এই পেজের মধ্যে অনেকগুলো ভিজিটর আপনি ধরে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ দিয়ে। যেমন আমি এখন সিফাতের হচ্ছে পেজে গেলাম, কিন্তু তার পেজের মধ্যে তার ফোন নাম্বার দেখলাম, আমি এখন ফোন নাম্বার দেখছি কিন্তু ফোন নাম্বারে কল দিতে আসলে আমি আগ্রহ প্রকাশ করি নাই। কিন্তু আমি যখন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখলাম, হোয়াটসঅ্যাপ দেখার পর আমার মনে হলো আমার তো হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে আমি একটা মেসেজ দিই। তখন কিন্তু আমি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমি প্রেস করে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাব। কানেক্ট হয়ে যাওয়ার পর আমি কিন্তু তাকে মেসেজ করব যে আপনাদের চারা দেখলাম, ভালোই লাগলো, কত টাকা কি লেনদেন, এতে কি হলো, আপনার একটা কাস্টমারকে আপনি আপনার পেজের মধ্যে আপনি ধরে রাখতে পারলেন। তখন আপনি তাকে হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনি মেসেঞ্জারে নিয়ে আসতে চান বা তার কাছ থেকে মেল অ্যাড্রেস নিতে চান, তার কাছ থেকে আপনার নিতে চান। আর সবচেয়ে মজার বিষয় হলো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি সরাসরি তার ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি ফেসবুকের চ্যাটের ভিতরে কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ আপনার সাথে যে হোয়াটসঅ্যাপে যখন সে ক্লিক করবে সাথে সাথে কিন্তু আপনি মেসেজ দিলে তার ফোন নাম্বার কিন্তু আপনার কাছে চলে আসবে। এই কারণে হোয়াটসঅ্যাপটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতেছেন তো না? জি ভাই। আচ্ছা, এরপর হলো ইনস্টাগ্রাম। আপনারা অনেকে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্বন্ধে জানেন না। এটা হচ্ছে মানে এটা খুবই খুবই মানে আপনার যে কোনো প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য ইনস্টাগ্রাম হচ্ছে মানে অন্যতম একটা মার্কেটিংয়ের রাস্তা। আপনার একই প্রোডাক্ট একই কন্টেন্ট, সাপোজ আমি ধরেন নাজিব ভাই, আমি একটা উদাহরণ দেই, আমি এই ফেসবুকের এই কন্টেন্টটা লিখছি হচ্ছে আপনাদের জন্য, এখন এই কন্টেন্টটা ধরেন আমি মার্কেটিং করব, তাইলে আমি এটা কপি করে ধরেন হচ্ছে ফেসবুকে দিলাম, আমি ইউটিউবে দিলাম, আমার যদি আমি হোয়াটসঅ্যাপে দিলাম, আমার যদি ইনস্টাগ্রামও আমি দিতে পারি, ইনস্টাগ্রামের মার্কেটিংও আমি পলিসি যদি জানি, তাহলে আমি কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু দিতে পারতেছি। তাহলে ইনস্টাগ্রামে হ্যালো। দিলে কি লাভ হচ্ছে আমার? জি হ্যালো, কে? হ্যাঁ, কি নাজিম ভাই? আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করবেন, সরাসরি কি কথা বলবেন না কাইন্ডলি, আমি প্রশ্ন করলে উত্তর দিবেন আর হ্যান্ড রেজ করবেন, এখানে হ্যান্ড রেজের অপশন আছে। হ্যাঁ,
আপনি ওই যে ওইখানে ক্লিক করলে দেখবেন হ্যান্ড রেজের অপশন আছে, কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা দেখেন, তারপরে এই সেম কন্টেন্ট আমি টুইটার দিতে পারবো। আচ্ছা, ভ্যালিড ইউআরএল বলতে কি বোঝায়? ভ্যালিড ইউআরএল হইল আমরা যখন ফেসবুক বা কোনো ইয়েতে যদি যাই, যখন আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই, আশা করি আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতেছেন। দেখা যাচ্ছে। আচ্ছা, ভ্যালিড ইউআরএল জিনিসটা কি এবং এই ভ্যালিড ইউআরএলটা কিভাবে আসলে কাজ করে, আর ভ্যালিড ইউআরএল ইম্পর্টেন্সটা আসলে কি? ভ্যালিড ইউআরএল হইলো এই যে উপরে আপনি দেখেন ফেসবুকের এখানে facebook.com/webitacademy এই জিনিসটা দেখা যাচ্ছে। আর অনেক পেজে আপনি যখন যান, যেমন হচ্ছে আমি যদি এখনই ঢুকতে চাই, আমি যদি সিফাতকে প্রশ্ন করি যে আমি ফেসবুকে আমি তোমার ভ্যালিড ইউআরএলটা কি, ও কিন্তু আসলে আমি জানি না বলতে পারবে কিনা। সিফাত, তুমি কি বলতে পারবা যে তোমার উপরে ভ্যালিড ইউআরএলটা কি? তো লাইনে নাই মেবি, যাই হোক, ভ্যালিড ইউআরএলটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু সে আমি কিন্তু এখানে চারাঘর লেখা দিলে আসবে কিনা আমি জানি না। হ্যাঁ, তো facebook.com স্ল্যাশ যে ইউজার নেমটা আপনি দিবেন এটা ইউনিক, এটা আপনার প্রতিষ্ঠানের, যেমন আমি এখানে ওয়েব আইটি একাডেমি দিচ্ছি, এটা আর অন্য কেউ নিতে পারবে না। তো আপনি যদি আপনার প্রতিষ্ঠানের এই ইউজার নেমটা আপনি সেট করে দেন, আপনার সবই সুবিধাটা যেটা হবে, আপনি ধরেন রাস্তায় আপনাকে একজন জিজ্ঞেস করলো, আপনি বললেন যে হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে চারাঘর। এখন চারাঘর লিখে কিন্তু বাংলায় এখানে সে দিতে পারবে না। তাহলে সে যদি ইউজার নেমটা বলে দেয় যে আপনি শুধু ওয়েব আইটি একাডেমি, এই ইউজার নেমটা লিখে দিলেই আমার পেজটা চলে আসবে, অথবা facebook.com/webitacademy হয়ে যাবে। বা ধরেন আপনার হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন ব্যানারে আলোচনা সভা বা বিভিন্ন সময়ে যে ফাইন্ড আস অন ফেসবুক, কিভাবে facebook.com স্ল্যাশ দিয়ে তারা একটা ইউজার নেম দিয়ে দেয়। আপনারা কি দেখছেন এটা কখনো? জি ভাইয়া, দেখা গেছে অনেক জায়গায়। আচ্ছা, যে আমার ফাইন্ড আস অন ফেসবুক কিভাবে, এটা কিন্তু আপনি যদি ভ্যালিড ইউআরএলটা না দেন, ভ্যালিড ইউআরএল না দিলে আপনি হচ্ছে আপনার এখানে যে 000011 এরকম লিঙ্ক আসবে। তো এই লিঙ্কটা আসলে স্ট্যান্ডার্ড না, এই লিঙ্কটা স্ট্যান্ডার্ড না বলেই আপনার অনেক সময় আপনার অনেক কাস্টমার আপনি লস করতে পারেন। এই যে আমার পেজটার মধ্যে আমি এখন আসছি, আমার এই পেজের মধ্যে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, অর্থাৎ যে কেউ যদি প্রথম আসে প্রথমেই আসলে হোয়াটসঅ্যাপে মানে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপে করলেই তার ফোন নাম্বারটা আসলে আমার কাছে চলে আসবে অটো। তারপর এখানে দেখেন আমি এই অ্যাবাউটের মধ্যে আমি কিন্তু এটা অন্য একটা পেজ থেকে আমি ঢুকছি, যে আসলে একটা কাস্টমার একটা পেজ কিভাবে আসলে দেখে। যদিও আমার পেজটার মধ্যে এখন অনেক কাজ চলতেছে, আমি অনেক কাজ ডেভেলপ করার চেষ্টা করতেছি, আরও কাজ করব। দেখেন এইটার এখন যদি নাজিম ভাই যদি এখন আমার এই ফেসবুকের পেজে আসে, এই পেজে আইসে দেখবে অ্যাবাউটের মধ্যে এখানে আমার লোকেশনটা দেওয়া আছে মুরাপাড়া বাজার, রূপগঞ্জ 1464 নারায়ণগঞ্জ। উনি কিন্তু বুঝতে পারবে যে আসলে লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়। এখানে একটা ছোট্ট করে আমি দিয়ে দিছি, বেশি দিই নেই, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ইন মুরাপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে প্রায় 7,500-এর মতো আমার লোকজন আমার সাথে এঙ্গেজ আছে। তারপর আমার ওয়েবসাইট, আমার ফোন নাম্বার, মেসেজ দেওয়ার সিস্টেম আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, কেউ যদি ইমেল পাঠাতে চায় সে ইমেলও পাঠাতে পারবে। কয়টা থেকে কয়টা ওপেন থাকে আমার এটা সেটাও সে বুঝতে পারবে, অর্থাৎ 9টা থেকে 8টা পর্যন্ত। আপনি যেদিন এটা বন্ধ থাকবে সেটা ওই দিন আপনার এটা এখানে দেখাবে যে ক্লোজ নাও। যেমন আমার এই পেজে আপনি যখন 9টা বাজে আপনি ওপেন করবেন, আপনি এই পেজটা 9টা বাজে ওপেন করবেন, 9টা বাজে ওপেন করার পর আপনি দেখবেন যে এইখান থেকে আপনার এখানে ক্লোজ দেখাইতেছে, কারণ হচ্ছে যে যেই সময়টাতে আপনি ওপেন করছেন সেই সময়টাতে এটা বন্ধ থাকে। আচ্ছা আরিফ কি যেন বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। আচ্ছা, আমার কথা ছিল হচ্ছে এখানে যে এই যে www.facebook.com ওয়েব আইটি একাডেমি, এটা কি ওই একটা পেজ যখন খুলবে তখন কি এটা ওই ডট ডটের পরে তো ওই পেজের এগেইনস্টে তো ওই লেখাটা এখানে আসে, সেক্ষেত্রে এটা কি অটো আসে নাকি এটা করে নিতে হয়? এটা করে নিতে হয়। ভ্যালিড ইউআরএল এটা পেজের পরে
এটা করে নিতে হয়, এই জন্যই আমি চেক লিস্টটা দিছি, এই চেক লিস্টের মধ্যে এটা করে নিতে হয়। হ্যাঁ, ও আচ্ছা। কারণ একটা প্রফেশনাল ফেসবুকের পেজ, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেজ করি তখন কি আমরা কি ভালো করে পেজটা দেখি না? জি। কারণ হচ্ছে পেজ যদি দেখি আনপ্রফেশনাল, সে প্রকৃতপক্ষে সে যত প্রফেশনালি হোক, আমরা কি সে তার কাছ থেকে প্রোডাক্ট কিনবো? না। তার জি না প্রোফাইলটা ভাই। হইতে হবে প্রফেশনাল, দেন হচ্ছে আমরা এই প্রফেশনালের বিষয় তার কাছ থেকে এটা পারচেজ করব। তো আমাদের পেজের ভিতরে এখনো কিছু কাজ আসলে ডিউ আছে, যে এই কাজগুলো আমরা কাজ করতেছি, আরো আরো ব্র্যান্ডিং নিয়ে এখানে কাজ করব। তো আরেকটা বিষয় হলো পেজের থেকে যেন গ্রুপে যেতে পারে। আমাদের একটা ফার্স্ট প্রবলেমের কারণে আমরা এই পেজটার সাথে ইন্টিগ্রেট করে আমরা গ্রুপটা করতে পারি না, গ্রুপ আমাদের আলাদা করতে হয়েছে। তো যার কারণে পেজের সাথে ইন্টিগ্রেশন করে গ্রুপ ওপেন করতে হয়। এতে কি হয়, যেমন আমার পেজে এখানে যদি ইন্টিগ্রেশন করে করা হইতো, তাহলে আমাদের যে অরিজিনাল যে ফেসবুক ওয়েব আইটি একাডেমির যে গ্রুপটা, এই গ্রুপটা ইজিলি এটা এখানে এখানে ডিসপ্লে করতো। আমার গ্রুপটা কি, আমার গ্রুপটা হচ্ছে, দেখাইতেছি আমি। আমার পিসির মধ্যে একটু আপনারা অ্যানোটেট করেন না, হ্যাঁ। আরিফ দেখো, এইটা কিন্তু আমার পেজ, আর এইটা কিন্তু হচ্ছে আমার গ্রুপ, ঠিক আছে? উপরেরটা হচ্ছে পেজ, নিচেরটা গ্রুপ। হ্যাঁ, আমাদের এই ক্লাসে অনেকেই জয়েন করে নাই, যেমন হচ্ছে কামরুল ভাই আজকে আসে নাই, অনেকেই আজকের ক্লাসে আসে নাই। আসলে সিরিয়াসলি নিচ্ছে না কেউ আমার এই কোর্সটার, আমি আসলে আমার ভিতর থেকে আসতেছে না অনেক কিছু। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার গ্রুপ। আমি এই ভুলটা যেটা করছি, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন করা না করার কারণে আমার পেজটাকে কেউ আলাদা করে সার্চ দেয়নি। আলাদা করে সার্চ না দেওয়ার কারণে আমার এখানে মেম্বারটা কম, কিন্তু আমার পেজের মধ্যে কিন্তু ৭,৫০০-এর মতো হচ্ছে লাইক করা। এটা এখন যদি আমার এই পেজের সাথে যদি হচ্ছে গ্রুপের এই লিঙ্কটা বা এই ইন্টিগ্রেশনটা থাকতো, তাহলে কিন্তু আমার এই ইন্টিগ্রেশনটা থাকলে আমার ওইখানে যদি ৭,৫০০ লাইক থাকে, এখানে মিনিমাম হচ্ছে আমার ২,০০০ বা ৪,০০০ বা ৫,০০০ হচ্ছে মেম্বার থাকতো। এখন এই মেম্বারগুলো কারা? এদেরকে যে আমরা যারা নিজেরা ইনভাইট করি, ওই মেম্বারগুলো হচ্ছে তারা। কিন্তু আমার পেজ এবং গ্রুপের মধ্যে কিন্তু একটা বিশাল একটা ডিস্টেন্স রয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে পেজের ইম্পর্টেন্স বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রুপের ইম্পর্টেন্স বেশি। যেমন আমি যদি হচ্ছে একটা পোস্ট দেই বা একটা সেলের বা একটা কোর্সের আমি একটা ডিক্লারেশন দেই, যেটা যদি আমি গ্রুপে যদি দেই, তাইলে হচ্ছে আমার এখানে ৬৭৫ জন লোক আছে, এটা ৬৭৫ জনের কাছে এটা প্রায় একটা নোটিফিকেশন যাবে। কিন্তু পেজে যদি আমার দেওয়া হয়, সেটা আমার নিউজ ফিডে আসবে, কিন্তু সেটা আমার কিন্তু নোটিফিকেশন আসবে না।
আচ্ছা, আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছে মোটামুটি। আমরা তাহলে ক্লাসের দিকে ফিরে যাই। আচ্ছা, তো গ্রুপটা হইলে এই গ্রুপ এবং হচ্ছে পেজ ইন্টিগ্রেশন মোটামুটি বুঝাইতে পারছি মেবি আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এখন এই পেজের জন্য হচ্ছে ফটো রাখা, ফটো বানানো, কভার ফটো বানানো এবং সেভ জোনটা হচ্ছে অনেকেই ফটো কভার ফটো বানায় কিন্তু সেটার হচ্ছে আপনার ওই কাটা পড়ে যায়। যেমন আমার এইখানে কিন্তু কাটা পড়ে গেছে, এটা অনেক আগে আমি দিছিলাম তো, কিন্তু এটা আপনার একটু কাটা পড়ে গেছে। বাট এমনভাবে দিতে হবে যে আপনার ডিজাইন পুরোটা থাকবে, বাট ডিসপ্লেতে আপনার মেইন কন্টেন্টটা থাকবে, সেটা একটুও কাটা হবে না। তাইলে সেটার যে সাইজ আপনার সেভ জোন সহ, যেমন আপনি যদি ফেসবুকে আপনি যদি গুগলে সার্চ করেন যেটা আসলে সেভ জোন জিনিসটা কি, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনার ডিজাইনার যখন দিয়ে এটা ডিজাইন করবে তখন তাকে এটা বলে দিতে হবে যে ফেসবুকের কভার। যদি দেখেন সে ফেসবুকের কভার জন্য সেভ জোন করে বানায় তাহলে বুঝবেন সে আসলে আনপ্রফেশনাল একজন ডিজাইনার। আর অধিকাংশ বাংলাদেশের ডিজাইনার এই জিনিসটা আসলে জানে না, এদেরকে আসলে ডিজাইনার বলে না যদিও। ফটোস এটা হচ্ছে সাইজ উইথ সেভ জোন। আপনার হচ্ছে পুরো সাইজটা হচ্ছে তার সাইজ, কিন্তু আপনার যে কন্টেন্টগুলো আপনি দিলেন সেই কন্টেন্টগুলো তো আপনি এই ইমেজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেভ জোন জিনিসটা কি। পুরো সাইজটা হবে 820 পিক্সেল বাই হচ্ছে 360 পিক্সেল। যারা ফটোশপ পারেন না তারা হয়তো অনেকেই বুঝবেন না আসলে। সবচেয়ে মজার বিষয় হলো ফেসবুকে আপনার পেজ হচ্ছে 3-4 ধরনের আপনি দিতে পারবেন। যেমন ধরেন এটা হচ্ছে মোবাইল ভিউর জন্য, মোবাইলের জন্য হচ্ছে 555 ওয়াইড আর হাইট হচ্ছে 312। আর মোবাইলের 75 পিক্সেলের জন্য তো ডেস্কটপ ভিউর জন্য হচ্ছে 820x312 এইখানে। আচ্ছা, সেভ জোন তাইলে কি আসলে, আমরা সেভ জোন একটু বুঝি। এখানে আবার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে এই যে মোবাইলের জন্য এবং কম্পিউটারের জন্য যে সেভ জোন বলা হইতেছে, এই সেভ জোন কেউ যদি মোবাইল দিয়ে একটা পেজ ভিজিট করে আর কেউ যদি একটা পিসি দিয়ে ভিজিট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে পিক্সেলের যে একটা মেজারমেন্ট দেখানো হলো, ওই সেম পিক্সেলে কি একজন ফোন দিয়েও সেম জিনিসটা সেভ জোন আকারে দেখতে পারবে এবং কম্পিউটার দিয়ে ওই সেম জিনিসটা আকারে দেখতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। কোশ্চেনটা খুবই সুন্দর আরিফ। সেটা হচ্ছে ফেসবুকে যখন তুমি কোনো কভার ফটো আপলোড করবা তখন সেখানে একই কভার ফটো 4টা সাইজে আপলোড করার সুযোগ দেয় ফেসবুক, 3 থেকে 4টা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে হচ্ছে যখন কেউ মোবাইল দিয়ে ঢুকবে তখন এই মোবাইলের ভিউটা তার ডিসপ্লে করবে, যদি কেউ ডেস্কটপ দিয়ে ঢুকে তাহলে ডেস্কটপেরটা ভিউ করবে, কেউ ট্যাবলেট দিয়ে ঢুকলে তার ওই ট্যাবলেটেরটা ভিউ করবে। অর্থাৎ এই একটা কভার ফটোকে তার মানে ওইখানে 3-4 রকমের ক্যাটাগরি দেওয়া থাকে যে এই মানে ফোন দিয়ে যদি কেউ করে ট্যাব ট্যাব করে, এটা এই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ওই পেজটা হচ্ছে হবে, কিন্তু এরকমই তো মনে হয়। কিন্তু যখন এটা হচ্ছে এটা ডিজাইন করা হবে তখন কিন্তু অবশ্যই তাকে ওই রকম ডিজাইন করতে হবে, নয়তো কিন্তু থাকবে না। আর সেভ জোনটা বলতে এই বোঝানো হয়েছে তোমার কোনো কিছু যেন কাটা না পড়ে, তোমার মূল ডিজাইনটা যেন কাটা না পড়ে, কারণ তুমি পুরো না, তাহলে কি একটা ডিজাইনই বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে দেখাবে, নাকি তোমার 4-5টা ক্যাটাগরি আছে, 4-5 ক্যাটাগরিতে ডিজাইন করতে হবে, 4-5 ক্যাটাগরি রেজুলেশন কমায়া কিংবা যেই আমি আমি বুঝাই। যেমন ফেসবুকের কভার পেজের সাইজ হচ্ছে 820 পিক্সেল টোটাল। এই দেখো খেয়াল করো, 820 পিক্সেল হলো টোটাল। আচ্ছা, এরপরে হইলো হাইট হইলো 360 পিক্সেল। তাহলে তোমার কন্টেন্ট যদি এই যে দেখো এখানে যে ভিজিবল অন দ্য ডেস্কটপ, এই যে এই জায়গায় যদি তোমার কন্টেন্ট লেখা থাকে তাহলে তোমার ফেসবুকের পেজ থেকে কিন্তু একটা ইউজার কিন্তু দেখতে পারবে না, সেটা কিন্তু কাটা পড়বে। হ্যাঁ, দেখতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে উপরের 24 পিক্সেল দেখতে পারবে না, নিচের 24 পিক্সেল দেখতে পারবে না, এই ডান পাশে মানে সাদা যে অংশটা এখানে মনে হয় লিখলে দেখতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে এই সাদা অংশটা আসলে কতটুকু? সাদা অংশটুকু হচ্ছে, আমি দেখাচ্ছি,
এটা হচ্ছে 370 পিক্সেল হচ্ছে সেভ জোন। অর্থাৎ ডিজাইনার যখন ডিজাইন করবে তখন সে 70 পিক্সেলের ভিতরে ওয়াইডে তার ডিজাইনটা থাকতে হবে এবং হাইটে থাকতে হবে 24, উপরে 24 পিক্সেল এবং নিচে 24 পিক্সেল। অর্থাৎ এই 48 পিক্সেল বাদ দিলে 360-এর থেকে 48 বাদ দিলে যা থাকে অত পিক্সেলের ডিসপ্লে এখানে তোমার করবে। আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। অধিকাংশ ফেসবুকের পেজে যায় দেখবেন যে আপনি নিজে দেখতে পারতেছেন অনেক কিছু। আপনার একজনের ফোন নাম্বার দিছে পেজের, না, আপনার এটা হচ্ছে তো ইম্পর্টেন্ট বিষয়, তার কারণ যে এই পিক্সেল যদি ঠিক না থাকে তাহলে তো ওই পেজের কোনো বিশেষত্বই থাকলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন অনেকেই আপনার হচ্ছে ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে এই প্রফেশনালিজমটা তার মধ্যে থাকে না। হ্যাঁ, তো যার কারণে আমি এই সেভ জোন জিনিসটা আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম, আমি যতটুকু বুঝি আর কি। কোনো ডিজাইনারকে বলার সময় সে যদি আপনার দেখেন যে ফেসবুকের কভার ফটোর এটা বুঝে না, তাহলে ধরে নেবেন সে আসলে আনপ্রফেশনাল। আচ্ছা, আর মাইক্রোসফট ওয়ার্ড কি দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা ফেসবুকের কভার ফটো সেভ জোনটা বুঝলাম। আরেকটা হচ্ছে প্রোফাইল পিকচার উইথ রাউন্ড সার্কেল। প্রোফাইল পিকচার উইথ রাউন্ড সার্কেলটা কেন বললাম? রাউন্ড সার্কেলটা আমি এই কারণে বললাম, আমি একটু দেখাইলে বুঝবা, দেখাইতেছি। আচ্ছা, আমার পেজটাতে যদি আমি যাই, আমার এখানে আসলে খুব স্লো নেট, এর ভিতরে আসলে ক্লাসটা নিতে হয়। আচ্ছা, আমার ফেসবুকের পেজটা কি দেখা যায়? জি না ভাই, শুধু মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে খুব সমস্যা। জি, এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা,
আচ্ছা, আমার পেজে দেখেন আমার লোগো কাটা পড়ছে এক। দ্বিতীয়ত আমার এইটা কেমন মানে দেখতে এইটা কেমন দেখাচ্ছে, তারপরে হচ্ছে আর এইটা কেমন দেখাচ্ছে, আপনারা দুইটা একটু বলেন। আসলে লোড হচ্ছে না, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে আমি এখানে যে লোগোটা দেখাচ্ছি, সিডিএমটা কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যায়। আচ্ছা, এইটার একটা দেখেন রাউন্ড শেপ আছে, দেখছেন? হুম। এই যে রাউন্ড শেপটা, এইটা কি আপনার, এটা যখন আপনি হচ্ছে রেগুলার পোস্ট, এটার পোস্ট আপনি যখন আপনার ওয়ালে দেখবেন, এইটা বেশি আপনার মনে থাকবে নাকি হচ্ছে এইটা আপনার মানে মাথার মধ্যে বেশি থাকবে? মানে হচ্ছে আপনার মাথার মধ্যে এটা ক্যাচ করবে কোনটা বেশি? মানে এইটা কি আপনার ধরবে বেশি নাকি এইটা বেশি ধরবে, কোনটা বলেন তো? সিজিএম। আমি সিডিএমটা বেশি ধরবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বুঝাতে চাইতেছি যে এটা হচ্ছে রাউন্ড শেপ, রাউন্ড সার্কেল দিয়ে করা। তাহলে প্রোফাইল পিকচার উইথ রাউন্ড সার্কেল, ব্র্যান্ড লোগো, আপনার বিজনেসের যে লোগো সেটা আপনার লাগবে। আপনার গুগল ম্যাপে আপনার অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার দিতে হবে সুন্দর করে। কিভাবে? আমরা কিন্তু অনেকে অ্যাড্রেসও লিখতে পারি না ঠিকমতো। আমরা অনেকে এইভাবে, আমি দেখছি যে আমার এলাকার মধ্যে অনেকে অ্যাড্রেস লেখে এইভাবে, মুরাপাড়া গঞ্জ, নারায়ণগঞ্জ। এখন কোনটা থানা কোনটা পোস্ট অফিস সেটা বুঝবো কিভাবে? তো এই কারণে একটা স্মার্ট ভাবে আপনি যদি অ্যাড্রেস লিখতে চান, আপনার লিখতে হবে ভিলেজ, লিখতে হবে হচ্ছে আপনার পোস্ট অফিস, লিখতে হবে আপনার থানা, তারপরে লিখতে হবে আপনার জেলা। আপনি এইভাবে লিখতে হবে। এবং হচ্ছে পোস্ট অফিসের কোড, পোস্ট অফিসের কোড এক একজনের এক একটা পোস্ট অফিসের কোড আছে। যদি আপনারা কেউ পোস্ট অফিসের কোড খুঁজে না পান, তো দেখে নেবেন যে আপনি যেই পোস্ট অফিসে থাকেন সেই পোস্ট অফিসের কোড নাম্বার কত। যেমন আমাদের রূপগঞ্জের হচ্ছে 1400, আমাদের পুরো রূপগঞ্জের হচ্ছে 1460, এবং আমাদের মুরাপাড়াটা হচ্ছে 1464। অর্থাৎ কেউ কোনো ব্যক্তি যদি 1460 দিয়ে, সে রূপগঞ্জে থেকে সে যদি 1460 দিয়ে আপনার এইটা দিয়ে দেয়, তাহলে রূপগঞ্জের পোস্ট অফিসে তার ডকুমেন্টটা যাবে। এখন এখন তারপর হচ্ছে কেউ যদি হচ্ছে 1464 দেয়, তাহলে সেই ডকুমেন্ট আসবে আমার পোস্ট অফিসের মধ্যে। কারণ একটা থানার মধ্যে অনেকগুলো পোস্ট অফিস থাকে। এইভাবে অ্যাড্রেসগুলো খুব সুন্দর করে দিতে হয়। আচ্ছা, হেল্পলাইন, আপনার হেল্পলাইনের জন্য যদি আপনি আলাদা নাম্বার দিতে চান সেটা দিতে পারবেন। আর চ্যাটবোর্ডেরটা তো বুঝলেনই আপনারা। মাইক্রোসফট ওয়ার্ড তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, আর যাদের হোয়াটসঅ্যাপ পেজের জন্য নাই, তাদের অবশ্যই এটা করলে ওই যে আমি বললাম, আপনার কাস্টমারের ফোন নাম্বারটা আপনি পাবেন, তার সাথে আপনি এভাবে কমিউনিকেশন করতে পারবেন। ইনস্টাগ্রাম লাগবে, যদিও ইনস্টাগ্রামে মার্কেটিংয়ের নলেজ লাগবে। তারপর হচ্ছে টুইটারে কানেকশন করা, ভ্যালিড ইউআরএল আমি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ ক্রিয়েশন উইথ ফেসবুক লিংক। তারপর হচ্ছে ব্র্যান্ড স্টোরি। হ্যাঁ, ব্র্যান্ড স্টোরিটা হইলো আপনি প্রতিটা পেজে আপনি গেলে দেখবেন যে আমরা এত সালে এত এই করছি, আমরা সেই করছি, আমরা এত সালে আমাদের যাত্রা শুরু হয়েছে, এই যে গল্পটা থাকে, এই ব্র্যান্ড স্টোরিটা এখানে কিন্তু থাকে। তো এই স্টোরিটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অনেকেই আপনার পেজে আসবে, আপনার এই বিষয়গুলো অনেকে জানতে চাইবো। তো আপনি যদি সেটা জানতে চায় আপনার কাছে, আপনি বলেন যে আমার স্টোরিতে আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ব্র্যান্ড পারপোজ, আপনার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যগুলো আপনি সুন্দর করে লেখেন। এতে কি হয়, আপনি সেই উদ্দেশ্যে যখন আপনি সেখানে হচ্ছে অনেকগুলো আপনি লেখা লিখবেন, হ্যাঁ, যে হচ্ছে যেমন সে যদি লেখে যে
আমরা যদি ধরেন ব্র্যান্ড পারপোজের এইখানে যদি লিখি যে বেসিক্যালি উই প্রোভাইড আইটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইন মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আপনি যদি এই লেখাটা পারপোজের ভিতরে লিখে দেন বা হচ্ছে আপনার স্টোরির মধ্যে আপনি লিখে দেন, এতে কি হবে, যদি কোনো ব্যক্তি আপনার রূপগঞ্জের থেকে, রূপগঞ্জের কোনো লোক যদি সার্চ দেয় আইটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এই এতটুকু কথা লিখে যদি সে সার্চ করে, তাইলে হচ্ছে আমার ফেসবুকের পেজটাও সে যদি সার্চ করে তাইলে হচ্ছে এইটা সে দেখতে পাবে। এতে কি হবে, কিছু ভিজিটরও কিন্তু আমার পেজে আসতে পারবে, আমার প্রতিষ্ঠানের নাম না জানলেও সেই এতটুকু কিওয়ার্ড এই আইটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এই এতটুকু লিখেও যদি সে সার্চ করে তাইলেও সে ফেসবুকে আমার এটা পাবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে এইটা হচ্ছে প্রাইমারি, আমি কিন্তু অ্যাডভান্সে এখনো যাই নাই। ওইখানে আবার পেজ রুল আছে, পেজ অনেক কিছু আছে এখানে। তো ফেসবুকের পেজের উপরেও যদি আমি আসলে পুরো কোর্সটা করাইতে যাই, আমার হচ্ছে মানে ক্লাস লাগবে 10 থেকে 15টা। তো আমি একটা নর্মালি হচ্ছে দিয়ে দিলাম গ্রাফিক কি বলে এটারে, ডিজিটাল মার্কেটিং এর কতগুলো পার্ট, কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করতেছি যে চ্যাটবোট নামে একটা বিষয় আছে, সেটা দিয়ে এই কাজ করে, ফেসবুকের পেজের প্রাইমারি চেকলিস্টের বিষয়গুলো এগুলা। তারপর আরও অনেক কিছু আছে চেকলিস্টের ভিতরে। একজন প্রফেশনাল বিজনেসম্যান অথবা হচ্ছে আপনার ব্র্যান্ড প্রফেশনালের একটা ফেসবুকের পেজ থাকবে প্রফেশনালের মতো। আমরা অনেক সময় পেজে যাওয়ার গালি দিয়েই একটা গালি দেই না, যে কি বানাইছিস, ওইভাবে একটা গালি দিয়ে আসি ওদের। তো এই গালিটাও মূলত সে খায়, সে পেজটা ওইভাবে বানাইতে পারে নাই। আর হচ্ছে আপনার এই চেকলিস্টগুলা, এই ইনফরমেশনগুলা যদি আপনি আগে থেকে বানায় নেন, কভার ফটো বানায় নেন, প্রোফাইল পিকচার বানায় নেন, ব্র্যান্ড লোগো বানায় নেন, গুগল ম্যাপ বানায় নেন, সব বানায় নেন, তাহলে হবে কি আপনার, আপনি যখন ফেসবুকের পেজটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে আপনি ইনফরমেশনগুলো ওইখানে আপলোড করতে পারবেন। নয়তো আপনি পেজ করতে পারবেন বাট আপলোড করতে পারবেন না, কোনো ইনফরমেশন দিতে পারবেন না, অযথা আপনার পেজটার উপরে মানুষের ব্যাড ইমপ্রেশন পড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। জি ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে কম বেশি সবারই ফেসবুকের পেজ আছে, কিন্তু ডেভেলপ করা নাই জি ভাই। কারোই। তো ফেসবুকের পেজ করতে আসলে অনেক প্রফেশনাল কাজ আছে এখানে। তো হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার লাগে, এদের হেল্প নিতে হয়, আপনার সময় লাগবে প্রচুর। তো আপনি যদি চান একজনকে দিয়ে এটা পুরো জিনিসটা সেট আপ করে নিতে, আপনি সেটাও পারবেন। আপনি যদি চান যে আমার দিয়ে করাই দিতে, আমি করে দিতে পারবো, আপনার কোনো সমস্যা নাই। আপনার লোগো থেকে ধরে আপনার কভার হ্যাঁ, ফটো, একটা অ্যাড্রেস, পেজ, এভরিথিং। তারপরে এই পেজগুলা A to Z কমপ্লিট করতে কেমন খরচ হতে পারে? এটা ডিপেন্ড করে আসলে সে কি বিজনেস করবে, এটা তার বিজনেসের ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। যেটা বলতে চাচ্ছিলাম, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ক্লাসের শেষের দিকে। লেটস, এই যে এই পেজটা দেখো, ক্রিয়েটিং ইউর ফেসবুক পেজ, ব্র্যান্ড অর বিজনেস, কমিউনিটি অর পাবলিক ফিগার। এটা হচ্ছে বিজনেসের জন্যে, বিজনেস অর ব্র্যান্ড। আর পেজ ক্রিয়েট করতে গেলে এই দুইটা অপশন আসে। আর এটা হচ্ছে কমিউনিটি আর পাবলিক ফিগার। পাবলিক ফিগার বলতে সেলিব্রিটি যারা থাকে আর কি, হ্যাঁ, তাদের জন্য আসলে এই যে এটা। আর কমিউনিটি যেমন এডুকেশন বা অন্যান্য বিষয়গুলো কমিউনিটি এই ধরনের কাজ করে। তবে বিজনেস আর ব্র্যান্ডের জন্য হচ্ছে এটা। তারপরে এই যে এখানে এই দেখো কত কিছু, এই যে একটা ভিডিও লাগে দেখছো, এই যে এখানে একটা ভিডিও লাগবে, ভিডিও দিতে হবে একটা। ইভেন্ট কি করতে হয়, ইভেন্ট কি জিনিস, ইভেন্টের উপরও স্টাডি আছে। অর্থাৎ পুরো বিজনেসের অটোমেশন সফটওয়্যার ফেসবুক ক্রিয়েট করে দিয়েছে একটা পেজের ভিতরে, যেটা দিয়ে একজন স্টার্টআপ বিজনেস, একটা এন্টারপ্রেনার, সে তার বিজনেসটা ফেসবুকে বসে এই সফটওয়্যারের মাধ্যমে সে করতে পারে। তার জন্য আলাদা একটা ওয়েবসাইট করতে না হয়, তার জন্য অন্য কোনো ইনভেস্টমেন্টে না যেতে হয়। এটা একটা ওয়েবসাইটের মতোই কাজ করে। তো যারা মানে বিজনেস করবে বাট ফেসবুকের পেজ ভালো নাই, তার আসলে বিজনেস হবে না। আর এত এত মানে এত স্মুথ এই ফেসবুকের পেজের পুরো সিস্টেমটা, মানে এটা যারা সেল পায় তারা বুঝতে পারবে। যেমন হচ্ছে এই যে সিফাত, আর প্র্যাকটিক্যালি যদি আমি বলি, বারবার কথাটা ঘুরে আসতেছে আসলে, মাত্র লাস্ট ক্লাসে সে আমার কথা শুনে এটা পেজ ক্রিয়েট করছে অলরেডি, কিন্তু সে কিন্তু অর্ডার পাইছে, তাই না? এই যে দেখো অ্যাড্রেস কি দিছে, কমপ্লিট ইউর অ্যাবাউট সেকশন। এই যে অ্যাবাউটের এখানে এই যে লোকেশন দেওয়া হয়েছে, দেখো কি সুন্দর করে দিছে লোকেশনটা, ঠিক এই জায়গার ইয়ের মধ্যে। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আবার এত
পোস্টিং ইউর পেজ, এই যে আমরা কিন্তু এভাবে পড়ি, প্রচুর পড়তে হয় আমাদের। তারপরে এই যে এখানে দেখো কতগুলো জিনিস, এই যে এখানে পুল কি জিনিস, তারপর হচ্ছে অ্যাড এ মাইলস্টোন কি জিনিস, অ্যাডভার্টাইজিং এর বিজনেস, সাপোর্ট এ নন প্রফিট, এই যে বিষয়গুলা এগুলো আসলে কি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন পুল, পুল হচ্ছে মতামত নেওয়া অবজেক্টিভের মতো। যেমন আমি যখন পুল ওপেন করছি, আমি বলছি যে আমি 5টা কোর্স দিব, কে কোন কোর্স করতে চান সিলেক্ট করুন, তখন 5টা কোর্স ওইখানে দিয়ে দিছি, পরে অটোমেটিকলি এখানে সিলেক্ট করছে, অটোমেটিকলি আমার কাছে কিন্তু রেজাল্টটা চলে আসছে যে আসলে এই কোর্সটা কতজন করতে চায়। এইগুলো একটা পেজ। তবে ফেসবুকের পেজ চালাইতে গেলে সবারই গ্রাফিক্স জানতে হবে, অথবা গ্রাফিক ডিজাইনারের সাথে আপনার কানেকশন রাখতে হবে। কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের আপনি পোস্ট দিলেন আজকে একটা, আপনি আরেক দিন যে আরেকটা পোস্ট দিবেন, আরেক দিন আরেকটা কিছু লিখবেন, সেটা আপনি কিভাবে লিখবেন? আর যদি নন প্রফেশনাল ডিজাইন হয় তাহলে আপনার প্রফেশনাল লোক বা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কাস্টমার আপনি পাবেন না। হ্যাঁ, তারা বুঝবে যে এটা নর্মাল, বাট আপনি যেটা প্রফেশনাল ইমেজ দেন। আমরাও যখন ফেসবুকে একটা কোনো প্রোডাক্ট পারচেস করি বা হচ্ছে কোনো কিছু দেখি বা ই ভ্যালির অ্যাড দেখি, ওই অ্যাডগুলো দেখেন কারা বানায়, ওখানে প্রফেশনাল ডিজাইনার এগুলো বানায়। এ দেখেন, দেয়ার উইল বি ফিউ ফিল্ড টু ফিল আউট, সাম উইল অ্যাপিয়ার অনলি আফটার ইউ হ্যাভ চোজেন এ ক্যাটাগরি, পেজ নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার। আচ্ছা, সেকেন্ড স্টেপে অ্যাড এ প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো, এই যে প্রোফাইল ফটো, কভার ফটো, কভার ফটো ইমেজ পিক্সেল এত। আচ্ছা, আরও লোড হচ্ছে না ইন্টারনেটের প্রবলেমের কারণে, আমার এখানে পুরো ডেটাটা লোড হচ্ছে না। এই যে এই বাফার কোম্পানি আপনার টোটাল ফেসবুকের পেজ আপনার ডেভেলপ করে দিবে, এতে সে ডলার নিবে। যে আপনি যদি না করতে পারেন সমস্যা নাই, তারা এটা করে দেয়। প্রাইসিংয়ে যাই, দেখি কত টাকা বলে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর মাইক্রোসফট ওয়ার্ডে আমি চেকলিস্ট এই কারণে দিলাম যে আমি ফাইলটা দিব না, নয়তো আপনারা নোট করবেন না। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা কাইন্ডলি এখান থেকে একটু নোট করেন, মাইক্রোসফট ওয়ার্ড থেকে এটা নোট করে নেন। কারণ ফাইল দিব না, আমি ফাইল দিলে কেউ এটা লিখবেন আমি জানি। না না, ফাইল দেওয়ার দরকার নেই, টাইপ করে নিছি তো আমরা। আচ্ছা, যারা যারা লিখে নেন নাই তারা কাইন্ডলি হচ্ছে একটু লিখে নেন। আমি শেয়ার দিচ্ছি, এই স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আপাতত 14টা জিনিস মাথার মধ্যে আমার আছে আর কি, আমি ইনস্ট্যান্ট বলছি তো, আরো অনেকগুলো বিষয় আছে। এটা হচ্ছে প্রাইমারি, অ্যাডভান্সে তো ঢুকিয়ে নেই এখনো। পেজ রুল, 15 নাম্বারটা বাদ যাবে। নাজিব ভাই বুঝতে পারছেন? তারপর হচ্ছে অনেকে ফেসবুকের পেজ খুলতে গেলে অনেক অপশন আসে, সেই অপশনগুলোতে সে ভুল টিক চিহ্ন দিয়া ভুলভাবে সে যদি আগায় যায়, পরবর্তীতে তার এটার উপর ইফেক্ট পড়বে। হ্যাঁ, এই কারণে ফেসবুক পেজ খোলা এটা খুবই একজন এক্সপার্ট দিয়ে করাটা বেটার। অথবা আপনি করার আগে অবশ্যই সেটা রিসার্চ করে নেবেন যে আমি যে বিজনেসটা করতে চাচ্ছি ওই রিলেটেড বিজনেসের পেজগুলো কারা, এদেরকে দেখেন, এদেরকে দেখে ইনফরমেশনগুলো আপনি নোট করেন, নোট করে দেন ওইভাবে আপনি কাউকে ফলো করেন, বাট কপি করেন না। সবাই কি নোট করতেছেন? নোট করা হয়েছে। নোট করা হয়ে গেছে আগে। আচ্ছা, হ্যাঁ রুহুল ভাই, স্ক্রিনশট নিয়ে নিছি। কিন্তু টাইপ করে নেন নাই ভাই, আপনার স্ক্রিনশট এক সময় হারায় যাবে ভাই। কিন্তু আপনার না না, টাইপ করে নিছি আমরা। কিন্তু ভাই স্ক্রিনশটটা আবার আমি এমএস ওয়ার্ড রেখে দিছি, এটা সেভ করে রাখুন। সেভ করে রাখলাম, এটা খুঁজে পাবেন না, বলে দিলাম আপনারা। আপনার খাতায় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। যাই হোক, এটা আপনাদের বিষয়। ঠিক আছে ভাই, খাতা খোলা আছে সাথে, সমস্যা নেই, উঠে নিতেছি।
20 জন আমার মেসেঞ্জারের মতো, কতজন 18 না 20 জনের মতো মেসেঞ্জারে আছে, বাট ক্লাসে আসে প্রতিদিন 7-8 জন, এর বেশি ক্লাসে আসে না। আবার হচ্ছে আপনারা সবাই ভিডিও চান, কিন্তু আমি আগামী ক্লাসের থেকে আমি আর ভিডিও দিব না, কারণ হচ্ছে ভিডিও আসলে ভিউ হয় না। আমি দেখছি ভিডিও দেই, বাট ভিডিও যে কত ঘন্টা আমার ভিডিওটা ভিউ, এটা কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু কেউ আসলে ভিডিও দেখে না, অযথা আমি ভিডিও আসলে করে রেকর্ড করে লাভ নেই। কেউ যদি ক্লাস মিস ভাই করে আমি এখন ক্লাস থেকে আর ক্লাস করলেও ভিডিওটা দেখি। না, ভিডিওতে আপনারা দেখলে না আমার না, ভিডিওটা দিলে খুব ভালো হয়, ক্লাসটা আবার হ্যাঁ ভিডিও ক্লাসটা করা যায়। করলেও ভিডিওটা দেখি আমি। না, হ্যাঁ কিন্তু আমিও দেখছি। না, আপনারা ডাউনলোড করে দেখেন, আপনারা ডাউনলোড করেন কিনা আমি জানি না, বাট হচ্ছে আমার ভিডিওতে ভিউ নাই। আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি আসলে আমার ভিডিওর কতগুলো ভিউ হইছে এবং ওয়াচ হ্যাঁ টাইম হ্যাঁ, কতগুলো। 110-এর উপরে হয় না দেখলাম। না 100 না তো, আমার এটা তো 10 জনও তো ভিউ করে না আমার এটা, দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভিডিও দিব না, আমি আজকের ভিডিও যদি দেখি যে আপনার হচ্ছে ভিউ নাই, বা হচ্ছে ভিউ বলতে কিন্তু আপনি 10 সেকেন্ড দেখলেও কিন্তু 1 ভিউ, বাট ওয়াচ টাইম দেখলে আমি বুঝতে পারি যে আসলে এটা কতটুকু ওয়াচ টাইম হয়েছে আসলে। দেখি আজকেই লাস্ট, এরপর আমি আর রেকর্ড করব না। কেউ যদি ক্লাস মিস করে এটা তার বিষয় আসলে। আচ্ছা, এবার একটু প্রশ্ন উত্তর আসি। আপনারা আরিফ এবং অন্যান্য কেউ যদি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে চায়, আমাকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করতে পারে, কারণ আজকে ক্লাস আর যাব না বেশি। হ্যাঁ আরিফ, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটা কথা বলি, ফেসবুকের পেজটা কেন প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা উচিত? নয়তো তোমার যে লক্ষ লক্ষ টাকার বিজনেস, এই লক্ষ লক্ষ টাকার বিজনেস বা তোমার এত বড় স্বপ্ন, যদি তুমি সেটা ফেসবুকের পেজটাই যদি তোমার প্রফেশনাল না থাকে, তাহলে তুমি লাখ টাকার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো বিজনেস দিয়ে, আসলে কি হবে তোমার? এই কারণে তোমার ফেসবুকের পেজটা থাকতে হবে একদম পারফেক্ট, যেটা তোমার না, আমার যেই একটা পেজ কাস্টমার ধরে এবং রাখতে গ্রুপ পারবে। আছে, সেটা হচ্ছে যে একটা সংগঠনের। তো আমি একটু বিজনেস রিলেটেড একটা পেজ খুলতে যাচ্ছি, হুম। সেটা হচ্ছে অবশ্যই আমি তোমাকে দিয়ে করাবো A to Z। তুমি কিন্তু আমার ডিটেলস যে তুমি মানে হ্যাঁ বলো। আমার যে একটা সংগঠন রিলেটেড যে পেজ এবং গ্রুপ আছে, হুম এইটা যেহেতু করা আছে, আমি যতটুকু পারছি আমি নিজেই করছি। হুম তো এইটা কিভাবে ডেভেলপ করা যায়, এটা আমাকে একটু সহযোগিতা করবা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি নতুন একটা বিজনেস আইডিয়া, সেটা কি বিজনেস করা যায়, পার্সোনালি তোমার সাথে আমি মেসেঞ্জারে হোক কিংবা ফোনে হোক কিংবা তোমার সাথে দেখা করে হোক, দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি ঠিক হইলে এই দুইটা জিনিস আমি করব। যেহেতু তুমি যে বিষয়গুলা যেভাবে ক্লাসগুলা নিতেছো, আসলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যে বাসায় বসে থেকে অনেক কিছুই করা সম্ভব। অবশ্যই সম্ভব। তুমি গ্রোসারি আইটেম সেল দাও না, তুমি সমস্যা কি? তুমি গ্রোসারি আইটেম তুমি সেল দাও, তুমি মাছ বিক্রি করো অনলাইনে বসে বসে, সমস্যা কি? তোমার মাছের আড়তদারদের সাথে তোমার কানেকশন থাকবে। তুমি হচ্ছে ইয়ে করো, কি বলে এটারে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমি একটা নাম দিলাম, সেই নাম দিয়ে আমি ভ্যারাইটিস আইটেম তো বিক্রি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তবে অবশ্যই একটু রিসার্চ করে নামবা মার্কেটে, যে আমার আসলে কি মার্কেট ও, অ্যানালাইজ করে নামতে হবে। থিঙ্ক ইউর বিজনেস আইডিয়া অ্যান্ড ফলো ইউর স্টক, নট কপি। এই কথাটা সবসময় মনে রাখবেন, থিঙ্ক ইউর বিজনেস আইডিয়া অ্যান্ড ফলো দেম ইউর কম্পিটিটর, নট কপি। এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কম্পিটিটররা কিভাবে করতেছে, কিভাবে ডেলিভারি দিচ্ছে, আপনি তার কাস্টমার হয়ে তার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনেন। যেমন ধরেন আমার একটা কম্পিটিটর, সে আসলে একটা প্রোডাক্ট সেল করছে, ওকে, সে প্রোডাক্ট সেল করছে, আমি তার কাছে প্রোডাক্ট কিনতে যাই, আমি একটা কাস্টমার হই, সে তার পুরো প্রসেসটা বোঝার জন্য আমি তার কাস্টমার হইলাম। দেন ওই ধরনের আরও কি, এখন সেম একটা প্রোডাক্ট আরএফএল বিক্রি করে, তাহলে বেঙ্গল ওয়্যার আর সেও বিক্রি করে। এখন কথা হচ্ছে দুইজনের কাছে মানুষ কেন যাবে, দুইজনের দুই ধরনের অফার, তো সেইটাকে ইউটিলাইজ করে চিন্তা করতে হবে আপনি কি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, সেই ব্র্যান্ডটা আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে, তারপরে হচ্ছে আপনি ইয়া করবেন। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আপনি কিভাবে সহজে বুঝবেন যে বিজনেস আইডিয়াটা কিভাবে নিব, আপনি কি ধরনের বিজনেস করতে চান, কিভাবে কোনটা ভালো পারবেন সেটাকে চিন্তা করেন। তারপর হচ্ছে ওই ধরনের কম্পিটিটর
10 জনকে আপনি সিলেক্ট করেন, যেই 10 জনের প্রসেসটা আমি পুরো দেখব, তাদের কাস্টমার হব আমি, তারা কিভাবে ডেলিভারি দেয়, কিভাবে কি কত পণ্য কি করে, আপনি জিনিসটা দেখেন, দেখলে আপনি নোট করেন ও তারা এইভাবে ব্যবহার করে দেন, এই সূত্রগুলো আপনার মধ্যে বেসিক্যালি রাখেন, তারপরে আরও কি এক্সট্রা করা যায় সেটা আপনার মধ্যে রাখেন। ইটস পসিবল। তো এটা অসম্ভবের কোনো কিছু না, এটা মানে সম্ভব, বাট আপনাকে একটু স্টাডি করতে হবে। আর আপনি যদি স্টাডি না করেন তাহলে আপনার খরচ হবে। খরচ কিভাবে? আপনি যেই কাজই করবেন মানুষ আপনাকে করে দিবে, টাকা নিবে, করে দিবে, টাকা নিবে, এ হচ্ছে বিষয়। তবে বিজনেসের ব্যাপারগুলা একটু নিজে আপনার অভিজ্ঞতা না নিলে আপনার হবে না, আগে একটু অভিজ্ঞতা নিতে হবে। আর ফেসবুকের পেজ করতে তো আপনার ফেসবুক টাকা নেয় না, তো আপনি ব্যবসা শুরুটা কেন করবেন না বলেন? আপনার যা হচ্ছে গ্রাফিক রিলেটেড কিছু লাগতেছে, কন্টেন্ট লাগতেছে, পেজটা একটু ডেভেলপ করতে যা আপনার খরচ হচ্ছে। তো আপনি অনেক, আর ফেসবুকের পেজের কি তো অনেক ক্যাটাগরি আছে, ফেসবুকের পেজের অনেক ক্যাটাগরি আছে। আমি আপনাকে একটা ক্যাটাগরির একটা সিস্টেম দেখাই। কত দেখামু, শুধু ফেসবুক নিয়ে পড়ালেখা করাইলে বহুত পড়ালেখা আছে। একটু লাইনে থাকেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার এই পেজের মধ্যে বুকিং টাইপের কি কোনো কিছু আছে? পেজটা দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখাইতেছি। হ্যাঁ, দেখা যায়, দেখা যাচ্ছে আচ্ছা আমার এই পেজে বুকিং টাইপের কি কোনো কিছু আছে? বুকিং মানে বুকিং করা যাচ্ছে না, বুকিং টাইপের তো কোনো কিছু নাই। না, কারণ হচ্ছে আমারটা বুকিং টাইপের কোনো কিছু না। কিন্তু তুমি ধরো একটা হচ্ছে বিউটি পার্লার, তো বিউটি পার্লারে হচ্ছে কয়টা বাজে কবে তুমি যাবা সেই ধরনের সিস্টেমও কিন্তু ফেসবুক অটোমেশন করা আছে। হুম। যেমন আচ্ছা আমি সার্চ দিছি কি দিয়ে? ট্যাঙ্ক ক্লিনিং। এটা হচ্ছে আমি ট্যাঙ্ক ক্লিনিং দিছি, ক্লিনিং, ট্যাঙ্ক ক্লিনিং হচ্ছে ট্যাঙ্ক ক্লিনিংটা কি? ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কগুলো আছে সেই পানির ট্যাঙ্কগুলো কিন্তু ময়লা হয়ে যায়, ময়লা হয় না? হ্যাঁ। তো এই ময়লা ট্যাঙ্কগুলা এই আমাদের এক বড় ভাই, হ্যাঁ, তাসদিক ভাই, উনি ওনার এই আইডিয়া দিয়ে একটা পেজ ওপেন করে উনি কিন্তু ওনার বিজনেস স্টার্ট করছে। এখন কিন্তু উনি মানে কি বলে এটারে, আসলে অ্যামাউন্টের কথাটা আমি না বলি যে আসলে কত টাকা ইনকাম ওনার, কিছুই না, এখন জাস্ট একটা পেজ দেখাচ্ছি আমি। ওনার পেজের নাম হচ্ছে ক্লিন ফোর্স XYZ। দেখো ওনার পেজটা কেমন। অনেকে তো ঠাস করে পেজটা ওপেন করে ফেলে, কিন্তু তার যেই ক্যাটাগরির বিজনেস বা যেই সিস্টেমটাতে ওপেন করতে হবে তার তো ওইভাবে পেজটা ক্রিয়েট করতে হবে, নয়তো তো তার লস হবে। দেখো আমার এইখানে কিন্তু বুকিং আসছে, দেখছো? এই যে ওনার এই ক্লিন ফোর্সে কিন্তু বুক আসছে। হ্যাঁ, দেখা যায়? বুকিং, হ্যাঁ হ্যাঁ, বুক নাও জি ভাই, অপশন হ্যাঁ। আসছে। আচ্ছা এরপরে দেখো উনি কি কি সার্ভিস দেয় এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে এই যে আপনি কি এখনো বাড়ির দারোয়ান, কেয়ারটেকার, আশেপাশের দিনমজুর দিয়ে পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করিয়ে সন্তুষ্ট? শুধুমাত্র ব্লিচিং পাউডার আর ব্রাশ ব্যবহার করে পানির ট্যাঙ্ক পরিষ্কার করলে কি জীবাণুমুক্ত হয়? এখানে অনেকগুলো কথা লিখছে উনি, সুন্দর সুন্দর কথা লিখছে। তারপরে হচ্ছে এইখানে উনি বিস্তারিত এখানে উনি দিয়ে দিছে একদম ভিডিও সহ। ভিডিওটা দেওয়া তো কত ভিউ হইছে? ওরে 55K আর 6.1 মিলিয়ন ভিউ। আচ্ছা অনেক।
মানে হচ্ছে 6 মিলিয়ন ভিউ হইছে এই ভিডিওটা। আচ্ছা এবার ওনার কাস্টমারটা দেখো, এই একটা ভিডিও আর এই কতগুলা লেখা দিয়ে এখানে কাস্টমার দেখো। এখন কথা হচ্ছে উনি কি নিজে যে পরিষ্কার করে এটা? জি না না, ভাই। ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার খাটায় করে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার সিস্টেমটা কিভাবে? এই সফটওয়্যার সিস্টেমটা হচ্ছে টোটালি এই ফেসবুকের মাধ্যমে। আচ্ছা এখানে কমেন্টটা আসতেছে না কেন যেন, খুব লেট করতেছে। আর যেটা বলতে চাচ্ছি, আমি যখন বুকিং করতে যাই, আজকের ক্লাসটা মনে একটু লং হয়ে যেতেছে না? ভাই ভালো লাগতেছে? না সমস্যা নাই, ভালো লাগতেছে তো। খালি অপশন দেখালে তো হবে না, কিছু আইডিয়া নিয়ে আলোচনা করতে হবে, যে আর প্র্যাকটিক্যালি একটু দেখতে হবে, নয়তো তো আসলে বুঝবো না। বাংলাদেশে না, এই আমি প্রথম যতগুলা ক্লিন ক্লাস ফোর্স করছি দিচ্ছে তোমার কোনো আন্তর্জাতিক ক্লাস মানের বোরিং লাগে না। কমপ্লিট ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং সলিউশন। সবার কাছে কি লাগছে জানি না। এই দেখো, আমি যদি এখন বুক নাওতে ক্লিক করি, দেখো কি হয়। আর আমি ধরো বুক করবো, দেখো কি হয়। অর্থাৎ এইখান থেকে অটোমেশন ওনার কাছে রিপোর্ট যাবে, ওনার কিচ্ছু করতে হবে না। কারণ উনি, আমি যেদিন চাচ্ছি, আমি যেই দিন ফ্রি আছি ওই দিনই চাচ্ছি আমার বাড়ির ট্যাঙ্কটা ক্লিন করতে, ঠিক আছে? তো ওই দিন আমি ফ্রি আছি কিনা বা তারা সার্ভিসটা দিতে পারবে কিনা, এটাও ফেসবুকের অটোমেশনে সম্ভব। কারণ ফোন করে কথা বলা এগুলো অনেক ঝামেলা, এখানে সিস্টেম দিয়ে দিছে, তুমি জাস্ট ডিসিশনটা ফাইনাল কইরা অ্যাকশনের সময় জাস্ট তুমি তাদের সাথে কথা বলবা। তাহলে কি ভাই ওনার সাথে কমিউনিকেশন করতে কি মানে চ্যাটবোর্ড বসাইছে তাই না? চ্যাটবোর্ডের মাধ্যমে ওনার সাথে কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, কমিউনিকেশনটা ধরো, তুমি কমিউনিকেশনের জন্য তুমি যা জিজ্ঞেস করবা তা অলরেডি ওখানে দেওয়া আছে, কত টাকা কি লেনদেন সবকিছু দেওয়া আছে, প্যাকেজ আছে ওনার। এখন কথা হচ্ছে তুমি বুক করবা, হ্যাঁ তুমি নিতে চাও, তুমি এখন বুক করার সময় তাকে বলবা যে আমি এই ডেটেই আমি আপনার এই সার্ভিসটা নিতে চাই। তাইলে ওই ডেটটা তাকে যখন ফোনে বললা, সে আবার কোনো খাতাতে নোট করলো, জি জি। ব্যাপারটা এমন না। আচ্ছা। ব্যাপারটা অটোমেটিকলি ফেসবুক থেকে বুক নেওয়ার ডেট ক্যালেন্ডার সহ তুমি সেট করে দিবা। দেন হচ্ছে ওনার কাছে ওই যে ভাই চ্যাটবোর্ডের কথা বলছিলেন, চ্যাটবোর্ড না, চ্যাটবোর্ড বা আলাদা সিস্টেম, এটা আবার আলাদা সিস্টেম, এটা হচ্ছে বুকিং সিস্টেম আলাদা। আচ্ছা আমাদের হচ্ছে জুমটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তারপর আবার আপনারা রি-লগ ইন করবেন, নাকি আজকে শেষ করে দিব? বুকিংটা একটু দেখাই দেন ভাই। আজকের রিফ্রেশ বিষয়টা করে আজকে যাবে। জানলেই ভালো হবে। হ্যাঁ, কি বললেন আপু? শিলা রুহুল আপু ভাই বলেন তো। বুক নাওটা দেখাইলে একটু ভালো হতো। শিলা আপু আপনি বলেন। জি ভাইয়া, বলছিলাম যে বিষয়টা যেহেতু আজকে আলোচনা হচ্ছে, আজকে শেষ করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ হ্যাঁ একটু কাইন্ডলি দেখেন। আমার আসলে নেটটা প্রচুর স্লো, আমার স্পেশালি ফেসবুকটা আমার কাছে স্লো লাগতেছে প্রচুর। নেট ঠিক আছে, কিন্তু তোমার এই যে ফেসবুকের এই যে ভিউটা আছে না, এই ভিউটা সমস্যা, এই ভিউটা চেঞ্জ করতে হবে। না ক্লাস অল্প একটা টপিক দেখছো, ক্লাস চালাই দিবি, দরকার তো এগুলো আলোচনাগুলো, তারা মজা পাইতেছে, ফেসবুকের পেজের পার্থক্যগুলো বুঝতেছে। বন্ধ আছে অতে নাও, আমাদের দিকে
আচ্ছা যারা আমার কথা শুনতেছেন কাইন্ডলি আপনারা মোবাইল থেকে ক্লিন ফোর্সটা সার্চ করেন। মোবাইলে আরো দেখেন ডেস্কটপে কিভাবে দেখায় আর হচ্ছে আপনার মোবাইলে কিভাবে দেখায়। সাইটের নাম কি? ক্লিন ফোর্স। হ্যাঁ হ্যাঁ ক্লিন ফোর্স, ক্লিন ফোর্স। পাইছেন সবাই মোবাইলে? জি ভাইয়া পাইছি। আচ্ছা আমি এই ক্লিন ফোর্সের এইখানে আপনারা কি মোবাইলে ঢুকতে পারছেন সবাই? জি ভাই আমি ঢুকতে পারছি। আচ্ছা তাহলে মোবাইল দিয়ে ঢুকতে পারলে দেখাও এখানে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখছো? জি ভাই আমার হ্যাঁ আছে আছে হ্যাঁ মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট কবে কি লেনদেন, তারপর হচ্ছে বুকিং বুকে যখন তোমরা ক্লিক করবা বুক নাও, মোবাইল থেকে যখন বুক নাও ক্লিক করবা তখন দেখবে এখানে ক্যালেন্ডার চলে আসছে অটোমেটিক। দেখো স্কেজুয়াল কখন কি হবে। হ্যাঁ হ্যাঁ তুমি কবে নিতে চাও এই মে মাসের, তুমি কবে নিতে চাও, আজকে হচ্ছে 3 তারিখ, তুমি কবে নিতে চাও সামনে যাও তুমি অমুক দিন নিতে চাও তারপর হচ্ছে তুমি যদি ডেট সিলেক্ট করে এখানে টাইম সিলেক্ট করে দাও যে আমি মে মাসের 7 তারিখে নিব, মে মাসের 7 তারিখে নেওয়ার পর দেখ কয়টা বাজে, তুমি কয়টা বাজে সার্ভিসটা চাচ্ছ, যে অল টাইমস আর ইন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, তুমি তোমার সময়টা তুমি কখন নিতে চাচ্ছ। আমরা এই ডিসকাশনটা কি করি, এই ডিসকাশনটা আমরা হচ্ছে ম্যানুয়ালি ওই লোকের সাথে আমরা কথা বলি যে ভাই ফোনে কথা বলে করি। হ্যাঁ আমরা ফোনে কথা বলি যে ভাই আমি অমুক দিন নিতে চাই, যে কয়টায় আসবেন কয়টায় নিবেন সার্ভিস এখানে। হ্যাঁ এই কথাগুলো কিন্তু কার বলার প্রয়োজন নাই, তুমি ডিসিশন নাও যে তুমি কখন নিতে চাও। এখানে 34,000 লাইক ওনার। আচ্ছা তারপরে দেখো মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে যাও তুমি কখন নিতে চাও, যদি আজকে যদি নিতে চাও তাইলে হচ্ছে তোমার অটোমেটিকলি টাইম দেখাইতেছে, আর তুমি যদি তোমার চয়েস অনুযায়ী নিতে চাও তাহলে বুক নাওতে যাও। এখন এই বুক নাওতে যদি দেওয়া হয় তাহলে অটোমেটিকলি ডেট সিলেক্ট এবং টাইম সিলেক্ট করার পর ওনার কাছে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে যে এই লোক এই নাম্বার থেকে এই এতটা বাজে নিতে যাচ্ছে। তো সব ফাইনাল হওয়ার পর তারপরে বলবে স্যার আপনি তাহলে পেমেন্টটা করে দেন আমরা আপনার এটা শিওর করে দিব। দেন এইভাবে একটা কাস্টমারদের কাছে তারা তাদের এই সার্ভিসটাকে সেল করে। এখন কথা হচ্ছে আপনি এই ধরনের একটা অটোমেশন সফটওয়্যার যদি আপনি বানাইতে যান বা কিনতে যান আপনি কি চিন্তা করেন যে এটা কত টাকা লাগবে? আমি কি বুঝাতে পারলাম? কিন্তু এই অটোমেশন কিনতে কত টাকা লাগবে এই আইডিয়া তো নাই। না এটা কিনতে কোনো টাকা লাগবে না, যদি তোমার নলেজ থাকে তুমি ফেসবুক থেকে তুমি বানাইতে পারো। আর যদি কোনো এক্সপার্ট প্রফেশনালকে দিয়ে বানাও তাইলে হচ্ছে তোমার টাকা খরচ লাগবে, যেই টাকাটা তোমার লাভ হবে লস হবে না। কারণ কি তুমি অনেক কিছু বুঝবা না, অনেক ঠিকমতো জিনিসগুলো দিবা না, বাট যে অভিজ্ঞ যে এক্সপার্ট সেইটা করে দিলে তোমার বিজনেসটা আরো ইমপ্রুভ হবে, তোমার বিজনেসের প্রোডাক্ট বেশি সেল হবে। বাট তুমি 5,000 বা 10,000 টাকা সেভ করতে যাইয়া তুমি তোমার কাস্টমারের জিনিসটা তুমি ভালোভাবে সেল নাও করতে পারো। তো যার আসলে ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট করতে পারবে না, সে রিসার্চ করুক, সে স্টাডি করুক, সে শিখুক, তারপর সে করুক। এরপর আসো দেখো এই প্রোডাক্টটা করার জন্য এই প্রোডাক্টটা সেল করার জন্য তারা এই যে তাদের কিছু কার্যক্রমের ছবি দিছে, তারপরে কিছু এই যে মিরপুরে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ 5 এই ধরনের সংবাদ তারা হচ্ছে পোস্ট করছে চ্যানেল আই এর একটা নিউজ, যে এইখানে যদি আপনার এই পানির ট্যাঙ্কটা পরিষ্কার থাকতো তাইলে আপনার এই সমস্যাটা হইতো না। যার কারণে এইটাও তাদের একটা মার্কেটিং পলিসি
আচ্ছা, এরপরে হচ্ছে তারা কিভাবে টোটাল এটাকে পরিষ্কার করে, আপনার এই যে 8টি ধাপে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার পদ্ধতি। কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এটা পরিষ্কার করবেন কিভাবে, কি ইউজ করবেন, তাইলে এই কথাগুলো তোমার বারবার এক্সপ্লেইন করতে হবে না। তুমি একটা এক্সপ্লেইনার ভিডিও বানাও তোমার প্রোডাক্টের, তুমি কি সার্ভিস প্রোভাইড করো, কিভাবে করো, সেটার উপর একটা ভিডিও তৈরি করো। ভিডিও তৈরি করার পর দেখো এখানে দেখো 6 মিলিয়ন ভিউ হয়েছে। তারপর হচ্ছে কমেন্ট দেখো, প্রায় 3,500 মানুষ এখানে কমেন্ট করছে। আচ্ছা, কাস্টমার যদি লাগে, আমার কি 3,500 কাস্টমার লাগবে নাকি আমার 100 ক্লায়েন্ট হলে আমার যথেষ্ট? 1-150 ক্লায়েন্ট হলে তো এনাফ। এই যে দেখো এখানে একজন প্রশ্ন করছে, আমি এদের সার্ভিস নিয়েছি, খুবই ভালো সার্ভিস, আমার বাড়ির ট্যাঙ্কটি অনেক ময়লা ছিল, এরা খুবই সুন্দর করে তা পরিষ্কার করেছে, ক্লিন ফোর্সকে ধন্যবাদ। এই যে উনি যে এটা কমেন্ট করছে, ওনার সব অনেক ফ্রেন্ডের কাছে, খুব ক্লোজ ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা কিন্তু চলে গেছে, তাহলে তারাও কিন্তু তার মানে হচ্ছে ইয়ে হইতে পারে, ক্লায়েন্ট হইতে পারে। তারপরে যে দোজ ক্লিনার মাস্ট ওয়্যার সেফটি গুড, এখানে আরো অনেক কথা উনি লিখছে, ভালো কথা লিখে। কিন্তু কথা হচ্ছে যে তার 3,500 কাস্টমারের কাছ থেকে এটা যদি 6 মিলিয়ন মানুষ দেখে, অবশ্যই এখানে মানে তোমার 1 মিলিয়ন বাধ্য, তুমি তুমি এখানে 50,000 ক্লায়েন্ট পেলে তোমার আর কিছু দরকার আছে? না, 50,000 ক্লায়েন্ট পেলে কি আর কিছু লাগে? আচ্ছা, এখন এখানে কি লাগছে তার দেখো, সুন্দর করে একটু বুঝো। তার লোগো বানাইতে হয়েছে, তার পেজটাকে ডেভেলপ করতে হয়েছে সুন্দর করে, তার এখানে কন্টেন্ট লিখতে হয়েছে সুন্দর করে। হ্যাঁ, পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকতে বছর অন্তত 2 বার বাড়ির পানির ট্যাঙ্ক সঠিক এবং স্বাস্থ্য মতো পরিষ্কার জীবাণুমুক্ত করা প্রয়োজন। একটা ভিডিও দিয়ে দিয়েছে পুরো এক্সপ্লেইনার, অর্থাৎ তার সে যে সার্ভিসটা প্রোভাইড করে সেই সার্ভিসের এক্সপ্লেইনার দিয়ে দিয়েছে, সে টোটাল এক্সপ্লেইন করে দিয়েছে। তোমরা ভিডিওটা মানে তার এটা একজন এক্সপার্ট দিয়ে করাইছে আর কি, সে তো নিজে করে না। মানে এটা যে বোঝা, একজন প্রফেশনাল লোক এই কাজটা করে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। আর এটা তুমি নিজে করলে তোমার ভিডিও এডিটিং এর নলেজ লাগবে, তোমার ফটোশপের নলেজ লাগবে, তোমার অনেক কিছু নলেজ লাগবে। বাট এই ধরনের সার্ভিস যারা দেয় তারা, তাদের কাজই এগুলো, তারা হচ্ছে পেজই বানায়। তারা, আমরা যে কাজ করি, আমরা প্রচুর ফেসবুকের পেজ আমরা বানাই দিছি, আমরা কাজ করছি, আমরা লোগো বানাই দিই, আমরা পোস্টার বানাই। তো আশা করি এই বিষয়গুলো দেখেন, এত পোস্ট কিন্তু তার নাই, তার বেশি কিন্তু পোস্ট নাই, এক ভিডিও দিয়েই সেই মনে করো যে তাসদিক ভাই আমাদের খুবই শ্রদ্ধেয় বড় ভাই, ওনার কিন্তু ওয়েবসাইটেও ওরকম যাইতে হয় না। অর্থাৎ এই পুরো অটোমেশন সিস্টেমটা উনি হচ্ছে এই ফেসবুক দিয়ে, পেজ দিয়ে কিন্তু উনি সেরে ফেলছে, এবং উনি খুব ভালো অবস্থানে আছে ঢাকা শহরের মধ্যে। তো আজকের ক্লাসটা মোটামুটি আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে ফেসবুকের একটা পেজ কতটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এটা দিয়ে আসলে কতটুকু বিজনেস করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে বলতে পারেন। সবাই বুঝছে, সবাই পারে এবং সবাই জানে, কোনো সমস্যা নেই।